সামনে হাতটা এবার পুষ্পস্তবক দিয়ে আমাদের রক্ষক ঘড়িকে বরণ করে নেবেন চন্দ্রশেখর জি আপনাদের দেখেছিলেন। তার সামনে তিনি এজ এমপি কি করেছেন বর্তমান দুর্গাপুরের জন্য সে বিষয়ে উনি রেখেছেন পরিষ্কার করে। আমিও মেদিনীপুরের এমপি হিসাবে কি করেছি সেটাও আপনার সামনে রেখেছি। কেন্দ্র সরকারের যে বিভিন্ন যোজনা চলছে তার মধ্যে বহু প্রকল্পের নাম পাল্টে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তাদের বলে চালান, তার একটা বিরাট লিস্ট আছে। আমি এত পড়বো না, কয়েকটা দিয়ে শুরু করছি, তারপরে স্থানীয় বিষয়ে আসবো। বড় বড় যে প্রকল্পগুলো আমাদের এই লোকসভার ভিতর দিয়ে হচ্ছে কেন্দ্রীয় সরকারের, সেটা দেশব্যাপী হচ্ছে, তার লাভ আমরা এখানে পাবো। এখানকার আর্থিক বৃদ্ধিতে তার যোগদান হবে, এখানকার যুবক যুবতীরা তাদের কাজও পাবেন, যাতায়াত ব্যবস্থা, নাগরিক জীবনের সুবিধা বাড়বে। তার মধ্যে পারাদ্বীপ হলদিয়া দুর্গাপুর সম্প্রসারণ প্রকল্প, যা ইন্ডিয়ান অয়েলের অধীনে 670 কিলোমিটার দীর্ঘ পারাদ্বীপ হলদিয়া দুর্গাপুর এলপিজি প্রকল্প $180.7 মিলিয়ন দিয়ে তৈরি করা হয়েছে। দুর্গাপুর হলদিয়া পাইপলাইন প্রকল্পটি শেষ হলো 1740 কোটি মূল্যের বিনিয়োগের অনুদান করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন হাইওয়ে সূচনা হচ্ছে, যা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে শেষ হয়। এটি ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হয়ে, যার মধ্যে পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা হয়ে কলকাতার সঙ্গে যুক্ত করা হবে। এই একটা লম্বা প্রজেক্ট হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে শহরাঞ্চলে অনুমোদিত বাড়ি ৯,৮০১, গ্রাউন্ডেড হয়েছে ৬,০২৩, ঘর সমাপ্ত হয়েছে ৩,৯২০। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রামীণ ক্ষেত্রে জেলা দ্বারা নির্ধারিত লক্ষ্য ৩,৩৯,০৩৮, রেজিস্ট্রেশন হয়েছে ৩,৮৬,১৪২। রাজ্যের সরকার বেশি দিয়েছে কেন্দ্র। ঘর সমাপ্ত হয়েছে ২,৬৯,৮৫৪। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ৩-৪ ক্যাটাগরি আছে। এনএফএসএ রেশন কার্ড হচ্ছে ৪১,৭৬,০১৭। এনএফএসএ সুবিধাভোগী ৪৩,৯২,৬৬১। নন এনএফএসএ রেশন কার্ড ২৮,২৮,৮১৭ এবং সুবিধাভোগীও এই সংখ্যা। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সুবিধাভোগী পূর্ব পশ্চিম বর্ধমানে ১,৫৪,৮২৪। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১,৪৩,৯২৯। স্বচ্ছ ভারত মিশনের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমান জুড়ে ৯৩১টি ওডিএফ গ্রাম আছে। জল জীবন মিশনের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমান জুড়ে ৬,২১,৩৬১টি পরিবারকে কলের জলের সংযোগ দেওয়া হয়েছে। যেটা মমতা ব্যানার্জি বলছে আমরা ঘর দিচ্ছি, সেটা জল জীবন মিশনের মধ্যে নল হরঘর জল, সেই প্রকল্পের মাধ্যমে এটা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে পূর্ব পশ্চিম বর্ধমানে গ্যাস দেওয়া হয়েছে, ৯,২৬,১০৮টি গ্যাস সংযোজন হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এখানকার 8টি হসপিটাল যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমানে 26টি ঔষধি কেন্দ্র তৈরি হয়েছে। মিশন ইন্দ্রধনুষের অধীনে, এটা লম্বা ব্যাপার আছে, আমি যাচ্ছি না। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমানের 21,38,000 কর্মী আর 10,58,000 লক্ষ ইস্যু করা হয়েছে জব কার্ড। 21,38,000 যে কর্মীর জন্য, আর জব কার্ড ইস্যু হচ্ছে 10,58,000। মিনিস্ট্রি অফ লেবার ই শ্রম পোর্টালের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমান থেকে 16,28,062টি রেজিস্ট্রেশন হয়েছে। বেশিরভাগই লম্বা চড়া আছে, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু যেটা আমি বলবো অনেক বড় লিস্ট নেব, দরকার আপনার পেয়ে গেলাম। বিশেষ করে দুর্গাপুর বর্ধমান
বর্ধমান কৃষিক্ষেত্র, সেখানে জল সংকট শুরু হয়েছে। আপনারা জানেন ডিবিসি ব্যারেজ জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার জন্য এবারে অনেক জমিতে ধান চাষ হয়নি। আমি যখন গ্রামে ঘুরছিলাম জিজ্ঞেস করলাম যে পাশে এত সুন্দর ধান হচ্ছে, অথচ আপনার জমি খালি কেন? বলছে দাদা ব্যারেজ থেকে জল আসছে না, জল কমে গেছে, তাই চাষ করতে পারছে না। ফলে উৎপাদন কমে যাচ্ছে, চাষিদের ইনকাম কমে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে দুর্গাপুর অঞ্চলে এত বাড়ি হচ্ছে, হাজার হাজার ফ্ল্যাটস, তাতে মানুষের ব্যবহারযোগ্য জল চাই খাবারের জন্য, স্নানের জন্য, জামা কাপড়ের জন্য, বাগানের জন্য। তো যদি ধারণ ক্ষমতা কমে যায়, প্রয়োজন বেড়ে যায়, তাহলে তো বিরাট সংকট হবে। এদিকে বৃষ্টিও কমে যাচ্ছে, কয়েক বছরের মধ্যে বড় সংকট হওয়ার সম্ভাবনা আছে। আমি শুনেছি বেশ কয়েকবার এক্সপার্ট টিম এসে ওটা সার্ভেও করেছে, কিন্তু কাজ এগোয়নি। আমার ব্যক্তিগত ইচ্ছা আছে লোকেদের এই সমস্যা শুনে যদি আমি সুযোগ পাই আগামী দিনে এই কাজ কী করে সম্পূর্ণ করতে হয় সেই চেষ্টা আমি করব। দুটো বড় কারখানা দুর্গাপুর অঞ্চলে, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে কেন্দ্র সরকার, আর বন্ধ হওয়ার পরে সেই জায়গায় মাটি আর সেট ছাড়া কিছু নাই। কোথাও গেলে আমাকে জিজ্ঞেস করেন কারখানা কবে খুলবে, খুলবে কি দিয়ে, দরজাই না খুলবে কি, মেশিনে নিয়ে চলবে কি? বলছিলেন এখন পার্লামেন্টের বিরুদ্ধে বলছেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিরুদ্ধে বলছেন, সিবিআই এর বিরুদ্ধে বলছেন, বাকি রাখেননি। আর আমাদের গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রীয় সভাপতির বিরুদ্ধে তো যা মুখে তাই নিয়ে বলেন। তো এর ফল কি হচ্ছে? পশ্চিমবাংলার মানুষের মান সম্মান নষ্ট হচ্ছে, ইমেজ নষ্ট হচ্ছে, আর আর্থিক দিকে আমরা পিছিয়ে পড়ছি। যে বাংলা শিল্পে, সাহিত্যে, শিক্ষা 1 নম্বরে ছিল, আর্থিক অবস্থায় সেই 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর পিছিয়েই যাচ্ছে। কারণ বাকিরা এগোচ্ছি, আমরা হয় পিছুচ্ছি, নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সমস্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সমাধান নাই। আমি দুর্গাপুর তো বেশিরভাগই কেন্দ্র সরকারের টাকায় রাস্তাঘাট, তাই সমস্যা বুঝি না। বর্ধমানে থাকছি 1 মাস হয়ে গেল, আগেও এসেছি, কোনো রাস্তা বর্ধমানের 100 মিটার আপনি ভালো রাস্তা পাবেন না, নিশ্চিন্ত হাঁটতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না, গাড়িতে ধাক্কা খেতে খেতে যেতে হবে, অন্য মানুষকে হাঁটলে হোঁচট খেয়ে পড়তে হবে। বর্ধমান একটা মানে জেলা শহর, মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে রাজার পুরনো ব্যবস্থা, মানে ঐতিহ্য আছে। এত বড় স্টেশন তৈরি হলো, পাশ দিয়ে হাইওয়ে 6 লেন হচ্ছে, আর ব্যাপক আর ইনভেস্টমেন্ট করে সরকার, কেন্দ্র সরকার তাকে চেষ্টা করছে উন্নত করতে, কিন্তু আর ভিতরের রাস্তাগুলো ঠিক হবে না, ড্রেন ঠিক হবে না, ধুলো উঠছে, আপনি হাঁটলে চোখে মুখে ধুলো যাবে। একদিন বাজারে আমি 4 চক্কর করছিলাম, মন্দিরের সামনে দুর্গন্ধ আসছে, ড্রেনে বসা যাচ্ছে না, সেখানে বাজার চলছে, ড্রেন সাফ হয় না, জল চলে না, কেনই দুর্দশা। আর খালি বর্ধমান নয়, আপনি ঘুরুন পশ্চিমবাংলার প্রত্যেকটি ছোট বড় শহরে এই দুর্গন্ধ, দুর্দশা, ধুলো, বালি, ভাঙা রাস্তা, ড্রেন বন্ধ, আর বৃষ্টির সময় জল হলে সেই জল উঠে এসে বাজারের মধ্যে ঢুকে যায়, পাশের বাড়িতে ঢুকে যায়। আমরা পরিষেবা পাই না কেন? আমরা ট্যাক্স দিলাম, কাটমানি, সুবিধা ছাড়াই দোকানদাররা দোকানি করছেন, তারপর কাটমানি দিতে হচ্ছে। তো যত সরকারি সম্পত্তি, প্রাকৃতিক সম্পদ, কয়লা, বালি, পাথর দেদার লুট হচ্ছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট হয়েছে, সরকার রেভিনিউ পাচ্ছে না। তাতে এই রাজ্যে সরকার, নেতা, পুলিশের হাত আছে। ফলে আর্থিকভাবে সরকার দুর্বল হচ্ছে, টাকা নেই শুনতে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। উন্নয়ন বাধিত হচ্ছে, থানা ভেঙে পড়ছে, পুলিশরা টেন্টে আছেন, জলের কাদায় শুয়ে থাকেন, ত্রিপলের নিচে থাকার জায়গা নেই, তারা কি পরিষেবা দেবেন? স্কুলের ছাদ ভেঙে পড়ছে, জল পড়ছে, খাওয়ার জল নেই, পাঁচিল নেই, খেলার মাঠ নেই, বেঞ্চ নেই, চেয়ার নেই, মাস্টারমশাইরা ভাঙা ছেড়ে পড়েছেন, বসে আছেন, কি পড়াবেন ওনারা? হসপিটালে সেরকম আছে, ভাঙা হসপিটাল, ফ্যান চলে না, লাইট নাই, আউটডোরে বসার জায়গা নেই, শেড নাই, ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নাই। তো এখানকার গরিব মানুষ যাবে কোথায়? বড় হসপিটালে যেতে হবে। তাও যেত যদি আয়ুষ্মান ভারতের সুবিধা এখানে সরকার দিত, আমাদেরকে যুক্ত হয়ে যেত কেন্দ্রের সঙ্গে, তাহলে বড় হসপিটালে যেতে পারতাম আমরা। 5 লাখ টাকা একটা পরিবার পেতাম, তাতেও মুখ্যমন্ত্রী বঞ্চিত করে রেখেছে। কৃষকদেরকে মোদীজি টাকা দিচ্ছেন বছরে 6,000 টাকা, যাতে সময়ে সার্ভিস কিনে চাষ করতে পারেন, তারও অর্ধেক লোকের এখনো পর্চা নম্বর পাঠানো হয়নি, অ্যাকাউন্ট নম্বর, তো অর্ধেক লোক পাচ্ছেন, দিচ্ছেন মোদী, তাতেও আটকানোর চেষ্টা হচ্ছে। তারপরে বিজেপি গুলো করে ভোট দিচ্ছে। এখানকার সংখ্যালঘু সমাজ সবচেয়ে দুর্দশার মধ্যে আছে। গুজরাটে দেখুন, এখানে প্রায় 30 বছর ক্ষমতায় আছে, দেশের মধ্যে ধনী মুসলমান। আর পশ্চিমবাংলায় প্রায় 40 বছর হয়ে গেল, 40 বছরের বেশি, সেখানে 45 বছর হয়ে গেল সিপিএম আর টিএমসি আমাদের সবচেয়ে বিরোধিতা করে। সেখানে আছে, সেখানে মুসলমানরা সবচেয়ে গরিব, বেশিরভাগ অপরাধের সঙ্গে যুক্ত, ক্রিমিনাল,
তারা জেলে আছে, এখানকার পুলিশই জেলে পাঠিয়েছে, তাদের ক্রিমিনাল তৈরি করেছে, হাতে বম বন্দুক দিচ্ছে। মোদিজি হাতে কলম কম্পিউটার তুলে দিতে চাইছেন, কিন্তু তাকে ভোট দিচ্ছে না। ভোট না দেওয়া পরেও তারা বাড়িতে বসে চাল ডাল পাচ্ছে, মাথার উপরে ছাদ পেয়েছে, বাড়ির সামনে জল পেয়েছে, শৌচালয় পেয়েছে, গ্যাস পেয়েছেন মহিলারা। কৃষক হলে মুসলমানরা কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, 4 বছর ধরে ফ্রিতে রেশন পাচ্ছেন, ভ্যাকসিন পেয়েছেন, সব সুবিধা পেয়েছেন। এক একটা পরিবার 6-7টা সুবিধা পেয়েছেন। তারা বিজেপিকে ভোট দেননি, কিন্তু নরেন্দ্র মোদী মুসলমান থেকে বঞ্চিত না করে বরঞ্চ বেশি সুবিধা দিচ্ছেন, কারণ তারা বেশি গরিব করছেন এনারা, সিপিএম, কংগ্রেস, টিএমসি, আর তাদেরকে দরিদ্র সীমার উপরে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী সুশাসনের দ্বারা, সবকা সাথ সবকা বিকাশের দ্বারা। তাই সবকা বিশ্বাস, এবারে বিশ্বাস আমরা জিতেছি, সবার সহযোগিতা আমরা পাবো যাতে নতুন ভারত গড়ে উঠতে পারে। তো কিছু এই ধরনের প্রকল্পের যে ডাটা আমাদের কাছে এসেছিল আমি বললাম, এছাড়াও বহু প্রকল্প, শতাধিক যে প্রকল্প আছে কেন্দ্র সরকারের, তার যে সুবিধা এখানকার লোক পেয়েছেন তার আমাদের কাছে আছে। আপনারা চাইলে তাই লেখালেখি করতেন, জানতে চান, আমরা পাঠাতে পারি। আপাতত এটুকু বললাম, যদি কোনো প্রশ্ন থাকে। এই যে বন্ধ কারখানার কথা বললেন, রাজ্যে যখন রাজনৈতিক পালাবদল হলো, তারপরে কনসোর্টিয়াম গঠিত হয়েছিল 3টি রাষ্ট্রায়ত্ত সংস্থা, যারা এমএমসিকে খোলার জন্য হাইকোর্টের রিকুইজিটর থেকে 100 কোটি টাকা দিয়ে এই কারখানাটাকে কিনে নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজও সেই কারখানা খুলল না, এবং সেই কারখানায় একের পর এক সামগ্রী চুরি হয়ে গেল। দুর্গাপুরের মানুষ খুব আশা নিয়ে বসেছিলেন যে অন্ততপক্ষে এমএমসি কারখানাটা আরেকবার খুলবে, যেহেতু রাষ্ট্রায়ত্ত 3টে সংস্থা আবার অধিগ্রহণ করেছে। তো এইটা কি একবার দেখবেন, কারণ 5 বছর পেরিয়ে গেল। এটা আদালতের দেখরেখে হয়েছিল, আদালত হস্তক্ষেপ করেছিলেন, ডেকে নিয়ে এসে করেছিলেন, কিন্তু কেন হলো না, কেন ওরা পালিয়ে গেলেন, দেখলেন কোনো ফিউচার নেই। তো যারা ঝান্ডাবাজি করে সব কলকারখানা বন্ধ করেছেন তাদের ভাবার তো দায়িত্ব আছে। আমি যেটা বললাম কি সমাধান হতে পারে, বা ওই জায়গায় অন্য কোনো শিল্প বা অন্য কিছু হতে পারে না প্রজেক্ট, এটা আমরা ভেবে দেখবো, সরকারের সঙ্গে কথা বলবো। আরেকটা কারখানার বিষয় বিরুদ্ধে প্রসঙ্গক্রমে উঠে যায় যে হিন্দুস্তান ফার্টিলাইজার, এই রাজ্যেই বন্ধ কারখানা খোলা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। সারের যখন এত প্রয়োজনীয়তা, বেসরকারি সার কারখানা যখন পানাগড়ে গজিয়ে উঠল, ইনফ্রাস্ট্রাকচার এত ভালো থাকতেও এইচএফসি কারখানা বন্ধ দুর্গাপুরে আজও, এবং এটাও একটা বড় ইস্যু দুর্গাপুরে। হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে, ইসকোকে বারে বারে হাজার কোটি টাকা দিয়ে রিভাইভ করার চেষ্টা হয়। তো যারা বহু পুরনো হয়ে গেছে, ক্ষতিতে চলছে, কেন্দ্র সরকার ক্ষতিতে কোনো কারখানা চালায় না, চালাবে না। আমরা মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব লোকজনকে সার্ভিস দেওয়া, বিজনেস করাটা আমাদের পলিসি নয়। যে সরকার বিজনেস করতে গেছে সে ডুবেছে। রাশিয়া আপনার বড় উদাহরণ, রাশিয়ার ভুল পলিসিতে চলে এইসব কারখানা বন্ধ হয়েছে। লোন নিয়ে সব খাওয়া দাওয়া ফুর্তি করো, লুটপাট করো, নেতাগিরি করো, কাজ করার দরকার নেই, ক্ষতিতে চলবে, সরকার বেতন দেবে, আর তারপরে একসময় বন্ধ হবে। হঠাৎ করে এই দুর্গাপুরে বহু জমি পড়ে আছে কেন্দ্র সরকারের। আর আপনি জানেন বেশ কয়েক বছর ধরে যেমন ভাইব্রেন্ট গুজরাট হয়েছে, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয় মুম্বাই, পশ্চিমবঙ্গেও। আর আমাদের মুখ্যমন্ত্রী তাকে ফলো করে কয়েক বছর ধরে আর বিজনেস সামিট করছে, কিন্তু সেখানে কত টাকা সেটা বলেননি। কিছু মৌসই হয়, কিন্তু ইনভেস্ট কত হয় বলেননি। আর মজার ব্যাপার, একই ছবি প্রত্যেক বছর দেখি, সেই শিল্পপতি, সেই ভাষণ, সেই ছবি, ইনভেস্টমেন্ট হয় নাকি? কারণ অনুকূল পরিবেশ নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, অ্যাডমিনিস্ট্রেশন নেই। আমি নিউ টাউনে থাকছিলাম, ওখানে বেড়াতে যাই রোজ, সেখানে সিলিকন ভ্যালি হয়েছে। সিলিকন ভ্যালি মানে বড় বড় হোর্ডিং, মুখ্যমন্ত্রীর সহাস্য চেহারা, অমিতাভবাবুর ছবি। 2-3 বছর পরে সেগুলো ভেঙে পড়ে গেছে, যখন কাশবন হয়ে গেছে, সেখানে সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি যদি এই পরিণতি হয়, তো ওনাদের যে মৌ হচ্ছে তার পরিণতি এরকম হবে। মানে যে সরকারের ইমেজটাই নষ্ট হয়ে গেছে, সেখানে কেউ শিল্প করতে চাইবে না। আমার মনে হয় এই সরকার যতদিন আছে খুব বেশি পরিবর্তন আশা করা। দিলীপ দাস সিবিআই এর বিরুদ্ধে কমিশনে এবার তৃণমূল রাষ্ট্রায়ত্তর কারখানার জমিও তো এখন অনেক দখল হয়ে যাচ্ছে দিনের পর দিন। দখল তো হয়ে যায়, রেলের জায়গা, অন্যান্য জায়গা দখল হয়ে যায়, এয়ারপোর্টের জায়গা দখল হয়ে যায়। সেটা উচ্ছেদ শুরু হয়েছিল, আমরা বলেছি যারা বসে গেছেন এত বছর ধরে, আর সেগুলোকে উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপর উচ্ছেদ করুন, আমরা আটকেছি। দিলীপ দাস সিবিআই এর বিরুদ্ধে কমিশনে তৃণমূল, সন্দেশখালী সিবিআই অভিযান নিয়ে নালিশ তৃণমূলের অভিযোগ, সন্দেশখালী নিয়ে বারবার সরব প্রধানমন্ত্রী বারবার রাজ্যকে আক্রমণ করছে, কেন্দ্রের ইশারাতেই হঠাৎ সিবিআই, কি বলবেন? লোকে দেখেছে সিবিআই ইডি গিয়ে কি করেছে, তারপরে সিবিআই ইডিকে ওখানে মারা হয়েছে, কে মেরেছে, যে জেলে আছে শাহজাহান, সে স্বীকারও করেছে। তারপরে যে অস্ত্রশস্ত্র আছে এটা ওরা স্বীকার করেছে, তার জন্য মাটি খুঁড়ে বার করা হয়েছে। একসময় মেদিনীপুরে আমার মনে আছে সিপিএম চলে যাওয়ার পরে
যেখানে সেখানে খুঁড়লে হয় কঙ্কাল বেরোতো, নাহলে অস্ত্র অস্ত্র বন্দুক বেরোতো। আর সন্দেশখালী তারই একটা নমুনা। বাড়ির মেঝে পড়ে সেখানে আধুনিক অস্ত্র, বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে। তার জন্য এনএসসি কমান্ডো নামাতে হয়েছে। পুলিশ দিয়ে হচ্ছে না, আধা সেনা দিয়ে হচ্ছে না, কমান্ডোকে যেতে হচ্ছে। তো পশ্চিমবাংলায় তো টেররিস্টদের একবারে মুক্তাঞ্চল হয়ে গেছে। আর তার যে আঁকা, সে শাহজাহান, সে এখন জেলে আছে, আর বহু চেলা আছে, তাদেরকেও ধরার দরকার। এই অস্ত্রশস্ত্র এবং এই উগ্রপন্থীরা, তাদেরকে দুটোকে ওখান থেকে বার করার দরকার, যাতে ওখানে মানুষ নিশ্চিন্ত থাকে। বিদায়ী সাংসদ সৌগত রায় পুলিশের ব্যর্থতাকেই দায়ী করলেন সন্দেশখালী ঘটনায়, কি বলবেন? সৌগত রায় বা এরকম কিছু লোক আছেন মাঝে মাঝে স্টেটমেন্ট দেন, তাদের কাজটা কি হয়েছে? আমরা আগে থেকে মুখ্যমন্ত্রী শেখ সব অস্ত্র বার করেছে, তারপর তাহলে এগুলো বেরোচ্ছে। মুখ্যমন্ত্রী মেদিনীপুরের সভায় দিলীপ ঘোষ মেদিনীপুরে লড়লেন না, কেন তাকে বর্ধমান দুর্গাপুরে আসতে হলো, গিয়ে লড়তে হচ্ছে? পরাজয় নিশ্চিত বলেই মেদিনীপুর ছেড়ে দুর্গাপুর বর্ধমানে এসেছে। আরএসএস মানে ত্যাগী, এটা জানতাম, এবং আমার যে বিশ্বাস ছিল সেটা ভুল। আরএসএস এর মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? ওনার জন্মের আগে থেকে আরএসএস কাজ করছে। আরএসএস নিয়ে প্রশ্ন করার আগে নিজে কিছু ত্যাগ করে দেখান। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কোটিপতি হয়ে গেছে, দুর্নীতি পুরো পরিবার ছেড়ে গেছে, আরএসএস কে প্রশ্ন করে। আর দিলীপ ঘোষ কোথায় লড়বে সেটা উনি ঠিক করবেন না। উনিও তো চেষ্টা করেছিলেন, মেদিনীপুরের লোক ঝামা ঘষে পাঠিয়েছিলেন নন্দীগ্রাম থেকে। দিলীপ ঘোষ কিন্তু জিততে এসছে, এবং এমন হারাবো না সারা জীবন উনি মনে রাখেন। দিলীপদা, বলছি কিছুদিন আগে আপনি বলেছিলেন যে গতবারে আপনারা যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন সিপিএম কংগ্রেসের থেকে প্রায় 30% ভোট আপনাদের গেছিলেন, তাই আপনারা জয়লাভ করেছিলেন। এবারও কি মনে করছেন সেই পার্সেন্টেজ আপনারা পাবেন না, বা কারণ টপকাতে পারবেন না? যে ভোটটা আমরা পেয়েছি ওটা তো পাবোই, তারপরে বাড়বে। কারণ সেই মানুষগুলি আমাদেরকে ভোট দিয়েছিলেন, অন্য পার্টির সাপোর্টার, তারা এই জন্য দিয়েছিলেন যে বিজেপি টিএমসিকে হারাতে পারে, সরাতে পারে। সে ব্যাপারে আমরা খানিকটা সফল হয়েছি। লোকসভা বিধানসভায় আমরা এগিয়েছি, এবং আজকে যা এক্সপোজ হচ্ছে দুর্নীতি ইত্যাদি, সে বিজেপি সরকার থাকাকালীন হয়েছে। কোর্টে আমরাও গেছি, কোর্টের আদেশে সেন্ট্রাল এজেন্সি কাজ করছে, এর আগে কেউ করেনি, সমঝোতা করে নিয়েছে। যে প্রসেস শুরু হয়েছে এটা চলবে, এবং মানুষ যে আশা নিয়ে আমাদের ভোট দিয়েছে, আমি বলবো হতাশ হবেন না, আপনারা সমর্থন বজায় রাখুন। বিজেপি একমাত্র আছে যে সমাধান করতে পারে। দাদা, আপনাদের রোড শো শেষ হতেই তুমুল বিক্ষোভ আর কালো পতাকা দেখানো হলো। আপনি যখন নামলেন তারপরে গো ব্যাক স্লোগানও দেওয়া হলো। এখন গরমে ওরা বেরোতে পারছে না, ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না। আমরা কেন প্রচার করছি, ওদের খুব কষ্ট। তারপর অফিসের ভেতর থেকে দিচ্ছি, আবার বাইরে রোদে গায়ে লাগা না, সে দম নেই। তো যারা আরামের মাল খেয়ে গায়ে চর্বি করেছে তাদের রোদ লাগবেই। ভারতীয় জনতা পার্টির লোকেরা মাঠে ঘাটে লড়াই করে দিলীপ ঘোষের চর্বি নেই, মাসল আছে, এটা দেখিনি। ওদের তো সোরের মতো গায়ে চর্বি থরথর করছে, ওরা কি আমাদের সঙ্গে লড়বে? বলছি দাদা বলছি, গুড় বাতাসার পরে দেখলাম আপনার হাতে চকলেট বিলি করতে, এটা কি বলবেন? গুড় বাতাসা তো মন্দিরে হয়, যে গুড় বাতাসা ঢাকের আওয়াজ দিত, সে তার এখন কি আওয়াজ বেরোচ্ছে দেখুন কোথায় আছে। আমি বেরিয়েছি রাস্তায়, লোক বেরিয়ে এসে হাত দেখাচ্ছে, হাত মেলাচ্ছে, এই কষ্টের মধ্যে সব, মানে এত গরমে গলা শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলো যে এত দামি ভোট দেবে লোকে, বিশেষ করে বাচ্চারা দাঁড়িয়ে তারাও হাত দেখাচ্ছে, তাদেরকে আমি লয়েজ দিচ্ছি। আপনি বললেন পশ্চিম বর্ধমানের 8টা হসপিটাল আয়ুষ্মান ভারতের এন্টাইটেল হয়েছে, এবং প্রধানমন্ত্রী প্রতিটা সভাতে আয়ুষ্মান ভারতের সুবিধা যেন পশ্চিমবঙ্গবাসী পায় সেটা বলছেন। তো এটা কি রাজ্যকে ছাড়াই কেন্দ্র এখানে ইমপ্লিমেন্ট করছে? রাজ্যকে বাদ দিয়ে আমরা করবো, কারণ অনেকগুলো প্রকল্প এরকম রাজ্য সহযোগ করেনি। একটা সব প্রকল্প এখানে যেগুলো হয় 40-60 রেশিও আছে, রাজ্য 40। রেলের কাজও তাই, রেলের ওভারব্রিজ, আন্ডারপাস ইত্যাদিও দেওয়ার কথা, কিন্তু টাকা দিচ্ছে রাজ্য, রেল সম্পূর্ণ টাকা দিচ্ছে 10%। আয়ুষ্মান যোজনার ব্যাপারে আমরা বলেছি রাজ্য করতে দেবে না। এখানে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, গরিব মানুষ কি অন্যায় করেছে, তো সে না, তার জন্য কেন্দ্র সরকার চেষ্টা করছে 100% টাকা দিয়ে এখানে আয়ুষ্মান যোজনা চালু করবে। ডাইরেক্ট অনেকের কাছে আয়ুষ্মান যোজনার কার্ড এসে গেছে, আপনি অনলাইন রেজিস্ট্রি করুন, আপনার বাড়ি চলে আসবে। এখানে এসে হসপিটালের সঙ্গে এগ্রিমেন্ট হবে, আপনি সেই কার্ড নিয়ে হসপিটালে যান, ট্রিটমেন্ট করুন, আধার কার্ড দেখান, কেন্দ্র টাকা।